আচমকা গাড়ির ব্রেক কষলো সুগা। জাঙ্কুক চোখ বুজে অতীতে ডুবে। রেজিস্ট্রি করার পর বাবার বলা সেই কথাগুলো। সুগার গাড়ির পেছনে বসা লাল শাড়ি পরিহিতাতে সাদা পাঞ্জাবি পরিহিত সে। 7 বছর পর সেসব আজও একদম স্পষ্ট দেখতে পেল জাঙ্কুক। গাড়ি যেতে যেতে কত শত কল্পনা করেছিল, মনে মনে কঠিন পণ করেছিল। যে ঠোঁট নাড়িয়েতে তাকে কবুল বলে স্বামী হিসেবে স্বীকার করেছে, সে ঠোঁটে আজ চুমু খাবেই খাবে। যে হাতে রেজিস্ট্রি পেপারে সাইন করেছে, সেই হাতেও করবে গাঢ় চুম্বন। জাঙ্কুক, এই জাঙ্কুক! সুগার ডাকে চমকে উঠল জাঙ্কুক। ভীতিগ্রস্ত হয়ে চোখ খুলে তাকালো আশেপাশে। সুগা পুনরায় বলে উঠল, কোন জগতে তুই? আমরা পৌঁছে গেছি। এই যে দেখ তাকিয়ে, এই হসপিটালেইতে জয়েন করেছে। ঘটনা বুঝলাম না, আমেরিকায় পিএইচডি করতে গিয়ে ও সুইজারল্যান্ড কেন এলো? বুকের ভেতর কি যেন কামড়ে ধরলো জাঙ্কুকের। হন্তদন্ত হয়ে গাড়ির ডোর খুলে বেরিয়ে পড়লো সে। সুগা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে গাড়ি লক করলো। তেকে খুঁজে পেতে হলে নিজেদের একটি গাড়ির বিশেষ প্রয়োজন। এই মুহূর্তে গাড়ি কেনা সম্ভব না, তাই এখানে আসার পর পরিচিত এক বড় ভাইয়ের গাড়ি নিয়ে বেরিয়েছে ওরা। দুই বন্ধু হসপিটালের ভেতরে গিয়ে রিসেপশনিস্টকে ইংরেজিতে জিজ্ঞেস করলো, ডক্টর কিম তেয়ং কি আজ এসেছেন? রিসেপশনিস্ট ইংরেজিতে জবাব দিল, ম্যাম সপ্তাহে 2 দিন আসে, রবিবার আর মঙ্গলবার। আজ বৃহস্পতিবার, অর্থাৎ ডক্টর তে এখানে আসবে রবিবার। সুগা সময়টা জেনে নিল, কিন্তু জাঙ্কুক অধৈর্য হয়ে বলল, ও কোথায় থাকে? মুহূর্তেই নিজেকে সামনে নিয়ে বলল, উনি থাকেন কোথায়? ওনার ঠিকানা দেওয়া যাবে? রিসেপশনিস্ট কোনো মতেই ঠিকানা দিল না, বরং বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। সুগা জাঙ্কুককে বুঝিয়ে শুনিয়ে গাড়িতে উঠালো। কুল ম্যান, এত হাইপার হচ্ছিস কেন? 16 মাস ধৈর্য ধরতে পারলি, আর কটা দিন ধরতে পারবি না? সহসা 2 হাতে মাথার চুল খামচে ধরল জাঙ্কুক। মুহূর্তেই আবার সিটে গা এলিয়ে দিল। চোখ বুজে শ্বাস নিল ঘন ঘন। সুগা চুপসে গেল। গাড়ি স্টার্ট দিয়ে রওনা হলো রিসোর্টের উদ্দেশ্যে। জেনেভা লেকের কাছাকাছি এক বিলাসবহুল রিসোর্টে উঠেছে তারা। যাত্রাপথে জাঙ্কুক আবার অতীতের রূপ দিল। স্বচ্ছ পানির মতো অতীত, নিষ্ঠুর অতীত, বিষাক্ত অতীত, যেখানে সুখ জিনিসটা ছিল খুব খুব সীমিত। আর এই সীমিত সুখের রেশ ধরেই আজ সে ছুটে এসেছে ভিন দেশের ভিন শহরে, প্রিয়তমার খোঁজে, যার কাছে রয়েছে তার ছোট্ট এক অংশ। নিষ্ঠুর অতীতের নিষ্ঠুর প্রিয়তমা সেই অংশের আগমনী বার্তা দেয়নি তাকে। বুকটা হু হু করে উঠল জাঙ্কুকের। চোখ বুজে হৃদয়ের চোখে দেখতে লাগলো অতীত জীবনটাকে। ওকে, কে ও? আইরিন? ওকে আইরিনের মতো দেখতে। ওকে আইরিনের মতো দেখতে কেন? কাকে জাঙ্কুকের পুকুরে এনেছো নামজুন? কে ও? জিন, শান্ত হও। ও আইরিনের মেয়ে তে। মুহূর্তেই ধপ করে সোফায় বসে পড়ল জিন। তীব্র চিৎকারে বলল, আমার এত বড় সর্বনাশ তুমি কিভাবে করলে নামজুন? আমার ছেলের জীবনটা তুমি এভাবে কেন ধ্বংসের মুখে ঠেলে দিলে? তীব্র ক্রোধে জিনের চেহারায় বদলে গেল, কাঁপতে লাগলো থরথর করে। আয়ু আর সুগা ভয়ে চুপসে গেল। জিন আন্টির এই রূপ দেখে তারা হতভম্ব। কিছুক্ষণ আগে ঘরে শুয়ে রাখা হয়েছে জিমিনকে। মায়ের চিৎকার শুনে জ্বর মাথায় ছুটে এলো সে। আম্মু, কি হয়েছে তোমার? আয়ু গিয়ে ধরলো জিমিনকে। জিমিন, কিচ্ছু হয়নি, তুমি আমার সাথে ঘরে এসো। যেদি জিমিন সে কথা শুনলো না। আয়ুর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে ছুটে এসে মায়ের কাছে বসলো। জিন মেয়েকে চাপড়ে ধরে ঠুকরে কেঁদে উঠলো। তোর বাবা প্রতিশোধ নিল রে জিমিন। ওই মেয়েকে নাকি জাঙ্কুক বিয়ে করেছে। জানিস কে ও? আইরিনের মেয়ে। তের দিকে তর্জনী তুলে কথাটা বললো জিন। ভয়ে দেহ কেঁপে উঠলো তের। থরথর করে কাঁপতে লাগলো সে। জিমিন বিস্মিত হয়ে তাকালো শ্যামলা বর্ণের তের দিকে, যাকে কিছুক্ষণ আগেও ভাইয়ের বান্ধবী ভেবেছিল সে আর তার মা। জিন হাউমাউ করে কাঁদতে কাঁদতে আবার বলল, যে আইরিনের জন্য আমি কোনোদিন স্বামীর ভালোবাসা পাইনি, সে আইরিনের মেয়েকে বিয়ে করেছে আমার ছেলে। কথাটা বলে শরীর ছেড়ে দিল জিন। জিমিন শক্ত করে মাকে ধরে চিৎকার করে উঠল, আম্মু! স্তব্ধ মুখে দাঁড়িয়ে থাকা জাঙ্কুকের স্তব্ধতা কেটে গেল এক নিমেষেই। দিক বিদিক শূন্য হয়ে মায়ের কাছে ছুটে এলো সে। শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, মা, ও মা, প্লিজ শান্ত হও মা। প্রায় 1 ঘন্টা হতে চলল মা, মেয়ে আর ছেলের দ্বার রুদ্ধ করেছে। কিম নামজুন একবার উপরে উঠছেন, আরেকবার নিচে নামছেন। বসার ঘরে সোফার এক কোণে মাথা নিচু করে বসে আছে তে।
তার পাশে আয়ু বসে আছে। ক্ষণে ক্ষণে তেজে ঘেমে উঠছে টের পেল আয়ু। তাই দূরে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা সুগাকে বলল, সুগা ফ্যানের পাওয়ারটা বাড়িয়ে দিত। গম্ভীর মুখে এক পলক তাকালো সুগা। দেখতে পেল তে প্রচন্ড হাসপাস করছে। তাড়াতাড়ি সে ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিল। ঠিক সে সময়ে নামজুন এসে উপস্থিত হলো তের সামনে। তের বুক ধক করে উঠল। আয়ু খেয়াল করলো মেয়েটার শরীর কাঁপছে, ঠোক গিলছে ঘন ঘন। সে ত্বরান্বিত হয়ে ছুটে গেল রান্নাঘরের দিকে। কিছুক্ষণ পরই আবার চলে এলো, নিয়ে এলো এক গ্লাস ঠান্ডা পানি। জাতের দিকে গিয়ে দিয়ে বলল, পানিটা খেয়ে নামতে। অসহায় চোখে তাকালো তে। আয়ু ইশারায় গ্লাস নিতে বললে রুদ্ধশ্বাস ছাড়লো। কিম নামজুন ততক্ষণে তের পাশেই বসেছে। এক রাশ দুশ্চিন্তার ছাপ পড়েছে তার চোখে মুখেও। তে পানি খেয়ে বুকের ভেতর চলা তীব্র ভয় উত্তেজনাকে দমানোর চেষ্টা করলো। আয়ু নামজুনকে জিজ্ঞেস করলো, আঙ্কেল আপনার জন্য পানি আনবো? প্রশ্ন না করে নিয়ে আয়, পেছন থেকে কপট রাগ দেখিয়ে বলল সুগা। আয়ু চট জ্বলতে গিয়ে গ্লাসে পানি ভরে নিয়ে এলো, কিন্তু কিম নামজুন পানি খেলেন না। বুক ভর্তি তৃষ্ণাকে গুরুত্ব দিলেন না তিনি। পাশে বসা বাচ্চা মেয়েটির মনের অবস্থা টের পেয়ে দুঃখে জর্জরিত হয়ে গেলেন। তবুও যা করেছেন তা নিয়ে আফসোস করলেন না, বরং তীব্র আত্মবিশ্বাস নিয়ে বললেন, ঘাত প্রতিঘাত জীবনেরই অংশ মা। সুসময়ের পর যেমন দুঃসময় আসে, তেমনই দুঃসময়ের পরও সুসময় আসে। আচমকা অশ্রুতে দু চোখ ভরে উঠল তের। কিম নামজুন এতে উত্তেজিত হয়ে পড়লেন। এ কি মা, তোমার চোখে পানি কেন? তুমি কি ভয় পাচ্ছ? ভয় কেন, বাবা আছে তো তোমার পাশে, কোনো ভয় নেই। নিজের দিক মাথা করে ফুঁপিয়ে কেঁদে উঠল তে। কিম নামজুন তার মাথায় আস্থাশীল হাত রেখে বললেন, যে ঝড় এসেছে সে ঝড় থেমে যাবে তে। যদি থামতে খুব বেশি সময় নেই, তুমি ভেঙে পড়ো না। মনে রেখো, তোমার উদ্দেশ্য আমার ছেলের বউ হয়ে সংসার করা নয়। তোমার উদ্দেশ্য তোমার মায়ের স্বপ্ন পূরণ করা। তোমার বাবা দেশ ছেড়ে চলে যাচ্ছে, তারপরে এই পৃথিবীতে তোমার সব থেকে নিরাপদ স্থান হবে আমার কাছে। পরপারে আইরিনের আত্ম নিশ্চিন্তে আছে, কারণ তোমার পাশে আজ তার অতি প্রিয় মানুষটা আছে, যে তোমাকে বট গাছের ছায়ের মতো দুনিয়ার সমস্ত ঝড় থেকে রক্ষা করবে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো তে। কিম নামজুন আচমকা ওর একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমাকে কথা দাও মা, যত যাই হয়ে যাক এই বাবাকে কখনো ছেড়ে যাবে না তুমি। সহসা এমন কথায় হতভম্ব হয়ে গেল তে। ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইল সে। কিম নামজুন পুনরায় তাগাদা দিয়ে বললেন, কথা দাও মা। তে এক মুহূর্ত ভাবলো, বাবা চলে গেলে এই শহরে তার আপন বলতে কেউই থাকবে না। সেই শহরে থাকতে চাই, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই, পূরণ করতে চাই তার মা এবং তার স্বপ্ন। জাংকুকের সাথে তার বিয়ে হয়েছে, যত যাই হয়ে যাক এখন আর ফিরে তাকানো সম্ভব না। এখন শুধু তাকে সম্মুখে অগ্রসর হতে হবে, পেছনে তাকালেই সব শেষ। তে মা। চমকে উঠল তে, অশ্রুসিক্ত নয়নে তাকালো নামজুনের দিকে। এরপর মাথা নাড়িয়ে বলল, কথা দিলাম আঙ্কেল, আপনাকে ছেড়ে কোথাও যাব না। আপনি আমার জীবনে এখন বড় শুভাকাঙ্ক্ষী, এই সত্যটাও ভুলবো না। মানুষ হিসেবে ডক্টর কিম সেকজিন প্রচণ্ড স্বার্থপর। নিজের চৌকস বুদ্ধি দ্বারা আজ সে সফল নারী হিসেবে পরিচিতি লাভ করেছে। এই মহিলা নিজের স্বার্থ হাসিলে নিজেকেও আঘাত করতে দ্বিধা করে না। সন্তানদের চোখে বরাবরই সে একজন আদর্শ নারী। এই সুযোগটাই তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে কাজে লাগালো। অতীত জীবনের সত্যিটা জাংকুকের সামনে আসার আগেই মিথ্যা দিয়ে ডেকে ফেলল সে। জীবনের শুরুতে যার কাছে হার মানেনি, শেষে তার কাছে হার মানার প্রশ্নই ওঠে না। তাই আইরিন আর নামজুনের মাঝখানে সে কিভাবে ঢুকেছিল, সেই ঘটনা চেপে গিয়ে তার বিয়ের পর আইরিন কিভাবে তার সংসারে ঢুকতে চেয়েছিল, সেই মিথ্যা রচনা বিবৃতি করে শোনালো ছেলে মেয়েকে। সেসব শুনে ছেলেমেয়েরা ঘৃণায় চোখ মুখ শক্ত করে বসে রইল। জিন চোখের পানি ছেড়ে জাংকুকে মনে করিয়ে দিল, তার মা কখনোই স্বামীর ভালোবাসা পায়নি। অনেক বড় একটি শূন্যতা নিয়ে সংসার করেছে সে। এই সংসারে আইরিন ঢুকতে পারেনি বলে শেষ পর্যন্ত আইরিনের মেয়ে ঢুকে পড়ল। কিছুতেই মেনে নিতে পারছে না জিন। মায়ের কষ্টে জাংকুক তীব্র অপরাধ বোধে ভুগতে থাকলো। জিন ছেলের অপরাধ বোধ দ্বিগুণ করতে বলল, তুই আমার একমাত্র ছেলে জাংকুক, কত স্বপ্ন তোকে নিয়ে। পড়াশোনা শেষ করবি, নিজের পায়ে দাঁড়াবি, আমি নিজের পছন্দ অনুযায়ী এই বাড়িতে পুত্রবধূ আনবো। আমার সেই সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল জাংকুক। না স্বামীকে মনের মতো করে ফেলাম, না সন্তানকে। জিনের কান্নার বেগ বাড়লো। মায়ের কথা শুনে জিমিন তীব্র মন খারাপ করে ভাইকে বলল, তোমার বিয়ে নিয়ে আমার কত প্ল্যান ছিল ভাইয়া, সেই সব প্ল্যান তো দূরে থাক। কি মেয়ে বিয়ে করলে তুমি? ওই মেয়ে কি আমাদের সাথে যায় বলো? আমাদের কথা বাদ দাও, তোমার সাথে যায়? আমার এত সুন্দর ভাইয়ের বউ কিনা অমন কালো?
নাক ছিটকাল জিমিন। জাংকুকের মাথাটাও বিগড়ে গেল। শত হোক অল্প বয়সী ছেলে, ভার বুদ্ধি তখনও হয়নি তার। সে নিজেও এখন বিশ্বাস করতে পারল না ওই মেয়েটাকে সে বিয়ে করেছে। ওই মেয়েটা তার বউ। দু হাতে মাথা চেপে ধরে তীব্র ক্রোধে ফুসফুস করে বলল, মানি না আমি এই বিয়ে, মানি না। যার কারণে আমার মায়ের কষ্ট হবে তাকে আমি মানি না। আই ওয়ান্ট টু ডিভোর্স হার রাইট নাও। এক নিমেষে কান্না থেমে গেল জিনের। ছেলেকে কাছে টেনে সারা মুখে চুমু খেলো সে। আমি জানতাম আমার জাংকুক তার বাবার মতো হয়নি। মায়ের খুশি, বোনের সমর্থন দেখে জাংকুক হনহনিয়ে বেরিয়ে যেতে উদ্যত হলো। দরজা খুললো শব্দ করে। ঠিক তখনই বুলেটের গতিতে তার মস্তিষ্কে আঘাত হানলো বাবার বলা সেই কথাটি। সে যদি তেকে বিয়ে না করে তাহলে বাবা মাকে ডিভোর্স দিয়ে দিবে। সহসা পা দুটো থমকে গেল তার। বিছানায় আতশোয়া হয়ে বসে থাকা মায়ের দিকে তাকালো বিস্ময় ভরে। হাত পা কাঁপতে থাকলো অবিরত। জিমিন পাশে এসে বলল, কি হলো ভাইয়া? বাবা বলেছিল আমি তেকে বিয়ে না করলে মাকে ডিভোর্স দিবে। এখন আমি যদি তেকে ডিভোর্স দিই বাবা মায়ের সম্পর্কে বিচ্ছেদ আসবে না তো? অবশ্যই আসবে। প্রায় হুঙ্কার দিয়ে কথাটা বললেন কিম নামজুন। বড় বড় পা ফেলে ছেলের সামনে এসে দাঁড়ালেন। বাবা! কিম নামজুন ছেলে মেয়ের থেকে মুখ ফিরিয়ে নিলেন। ঘৃণা ভরে তাকালেন স্ত্রীর দিকে। জিন, আজ যদি জাংকুক তেকে ডিভোর্স দেয় তাহলে তোমাকেও তো আমি ডিভোর্স দেওয়া উচিত, তাই না? ভয়ে শিউরিয়ে উঠল জিন। মায়ের সে ভয় দেখে তীব্র ক্রোধে ফেটে পড়ল জাংকুক। তড়াক করে বাবার সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে বলল, খবরদার আমার মায়ের সঙ্গে এমন আচরণ করবে না তুমি। ছেলের স্পর্ধা দেখে কিম নামজুন মনে মনে আহত হলেন, কিন্তু সে অনুভূতি কাউকে বুঝতে না দিয়ে তাচ্ছিল্যে সুরে বললেন, বাহ জিন বাহ! কি শিক্ষা দিয়েছো ছেলেকে, যে ছেলের হাত বাবাকে মারার জন্য কসকস করে? কাঁপতে থাকা হাত দুটো সামলে নিল জাংকুক, কিন্তু ক্রোধে ভেসে ওঠা কপালের নীল রগ আড়াল করতে পারলো না। স্বামীর উপর এতক্ষণ ক্রোধ হলেও এবার ভয় জমল বুকে। সত্যি সত্যি নামজুন তাকে ডিভোর্স দিবে? না না, এভাবে সে হাঁটতে পারে না। জিন ফুফিয়ে উঠল, এই বয়সে এসেও নিজের সংসার বাঁচাতে যুদ্ধ করতে হবে আমাকে? তৎক্ষণাৎ মাকে গিয়ে ধরলো জাংকুক। না মা, তুমি যুদ্ধ করবে না, দরকার নেই আর এই সংসার আঁকড়ে ধরে রাখার। বাবা যদি চায় তোমাকে ডিভোর্স দিতে তুমি দেবে। আমি জিমিন তোমার পাশে আছি। জিমিন চমকে উঠলো। কি বলছো ভাইয়া? পাগল হয়ে গেছো তুমি? ওই মেয়ের জন্য কেন আমরা আলাদা হব? এতই সহজ বাইরের একটা মেয়ের জন্য আমাদের সংসার ভাঙা? এতই সহজ? জিমিন নিজের রুমে যাও। অসুস্থ তুমি, বড়দের মাঝখানে থাকতে হবে না, বিশ্রাম নাও। আমার অসুস্থতার কথা তোমাকে ভাবতে হবে না বাবা। তুমি যদি আমাদের কথা এতই ভাবতে তাহলে আজ এই পরিস্থিতিতে দাঁড়াতাম না আমরা। ছেলে মেয়েদের স্পর্ধা দেখে স্তম্ভিত হয়ে গেলেন নামজুন। এই কোন শিক্ষায় মানুষ হয়েছে জাংকুক আর জিমিন? এ তো তার শিক্ষা নয়। এদিকে জাংকুক মাকে বোঝাতে লাগলো ডিভোর্স হলে হোক, আর যেন সে ভয় না পায়। তার মতো স্বাবলম্বী একটা নারীকে সংসারের জন্য এভাবে ভয় পাওয়াটা মানায় না। ছেলের কথা বুঝলো জিনের পক্ষে এই সংসার ছাড়া অসম্ভব, কারণ এই সংসার যতটা না তার ভালোবাসার, তার চেয়েও বেশি জেদ আর প্রতিশোধের। এই কথা তো ছেলেকে বলা যায় না। তাই সে শান্ত হয়ে স্বামীকে বলল, জাংকুক কোনোদিন ওই মেয়েকে মন থেকে মেনে নিতে পারবে না। আমি আজও তোমাকে মন থেকে মেনে নিয়ে নিয়েছি। অকপট জবাবে অপমানে মুখ থমথম করতে লাগলো জিনের। জাংকুক মাকে শক্ত করে জড়িয়ে ধরলো, অগ্নি দৃষ্টিতে তাকালো বাবার দিকে। জিন বিদ্রুপের হাসি হেসে বলল, আইরিনের মেয়েকে আত্মসম্মানহীন মনে হচ্ছে না আমার। তাহলে মানছো তোমার আত্মসম্মান নেই? বাবা, এক থাপ্পড়ে বেয়াদবি শুধরে দেব, স্টুপিড! হকচকিয়ে গেল জিন। বাবা ছেলের সম্পর্কের বিপর্যয়তা দেখে ছেলেকে চোখের ইশারায় থামতে বলল। জাংকুক কোনোদিন ওকে বউ হিসেবে মেনে নিবে না। তোমার কি মনে হয় ওই মেয়ে এইসব সহ্য করে এখানে পড়ে থাকবে? ওকে এইসব সহ্য করার জন্য আনিনি আমি। তাহলে কেন এনেছো? আইরিনের স্বপ্ন পূরণ করতে, ওকে অনেক বড় ডাক্তার বানাতে। তাহলে এই বিয়ে কেন? প্রতিশোধ নিলে? ওটা তোমার স্বভাব, আমার না। এক মুহূর্তে শক্ত হয়ে বসলো জিন। জাংকুককে ওর বউ হিসেবে কোনোদিনও মানবো না আমি। আমি এই বিয়েটাই মানছি না। ওকে মানা তো দূরে থাক, আমার কাছে আমার মায়ের আগে কেউ না। ছেলের দিকে তাকালেন না নামজুন। স্ত্রীর দিকে স্থির দৃষ্টি রেখে বললেন, কাউকে মানতে হবে না, কিন্তু তের ইচ্ছের বিরুদ্ধে জাংকুক ওকে ডিভোর্সও দিতে পারবে না। আর হ্যাঁ, এই বাড়িতে তে আমার মেয়ে হয়েই থাকবে, এটাই আমার শেষ কথা। উপরে হয়ে যাওয়ার সমস্ত কথাই শুনতে পেল তে। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। সে রাতে আর জাংকুকের মুখোমুখি হয়নি সে।
সারা রাত ঘরের এক কোণে নিথর শরীরে অশ্রু বিসর্জন দিয়েছে, শুধু মেনে নিয়েছে আকস্মিক ঝড় আর কঠিন বাস্তবতাকে। ফুল হয়ে ফোটার আগে ঝরে যাওয়া কলি হিসেবে জীবন শুরু হলো তার। আসার সময় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, কাপড় চোপড় আর ব্যক্তিগত ডায়েরি এনেছিল। শেষ রাতে ডায়েরি বের করে মধ্যপাতায় লিখলো, ফুল হয়ে ফোটার আগে ঝরে যাওয়া কলি আমি। এরপর দীর্ঘ শ্বাস ফেলে আয়ুর পাশে শুয়ে পড়লো। এই বাড়িতে আজ তার প্রথম রাত। নিয়ম অনুযায়ী আজ তার আর জাঙ্কুকের বাসর রাত, যে রাত নিয়ে জাঙ্কুক অনেক বেশি উত্তেজিত ছিল। তার পাশে এখন আয়ু নয়, জাঙ্কুক থাকার কথা ছিল। জগৎ এত নিষ্ঠুর কেন? যার যেখানে থাকার কথা সে কেন সেখানে থাকে না? তখনই সামাজিক রীতিতে হওয়া বিয়ের রাতের কথা মনে পড়ল তের। বেপরোয়া জাঙ্কুকের বেসামাল অনুভূতির সংস্পর্শে যাওয়ার মুহূর্তটুকু মনে পড়তেই ঠুকরে উঠল। দু হাতে মুখ চেপে ধরল। আয়ু উঠে যাওয়ার ভয়ে নীরব কান্নায় ভেঙে পড়ল সে। নিভৃতে চড়ালো অশ্রু জল। 5 মাস পর এমবিবিএস প্রথম বর্ষের স্টুডেন্টসদের আজ প্রথম ক্লাস। ছাত্রছাত্রীরা রং বেরঙের পোশাক, সাদা এপ্রনে আড়াল করে ক্যাম্পাসে উপস্থিত হচ্ছে। 10:15 দিকে চুইংগাম চিবোতে চিবোতে বাইক নিয়ে কলেজ প্রাঙ্গণে উপস্থিত হলো জাঙ্কুক। নির্দিষ্ট স্থানে বাইক রেখে আসার পথে দেখলো সিনিয়র কয়েকজন ভাই জুনিয়রদের রেক দিচ্ছে। পাকা হেসে তর্জনীতে চাবি ঘুরাতে ঘুরাতে সেদিকে গিয়ে মাঠের এক পাশে বসা স্থানে বসলো সে। কল করলো সুগাকে, কখন আসবে শুনে নিয়ে একা একাই সময় কাটাতে লাগলো। এমন সময় তার সহপাঠীরা এসে ঘিরে ধরলো তাকে। দোস্ত, প্রথম বর্ষের মেয়েরা আজ আসছে, চল কয়েকটা ধরে রেক দি। জাঙ্কুক আগ্রহ দেখালো না। তখন হুট করে সেখানে ইউনো এলো। জাঙ্কুকের কানে কানে কি যেন একটা বলল। এরপরে তড়াক করে উঠে দাঁড়ালো জাঙ্কুক। বন্ধুদের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, রেক দিবি বললি না? সকলে হই হই করে উঠলো। জাঙ্কুক দুর্বোধ্য হেসে মাথা দুলিয়ে বলল, তাহলে দেরি কেন, চল। এরপর ইউনোকে ইশারায় কিছু বলতে ইউনো বলল, ডান। কলেজ প্রাঙ্গণে আজ প্রথম দিন তের। বন্ধু বান্ধব এখনো হয়নি। ফেসবুকে কলেজের যে গ্রুপটা আছে সেখানে ন্যান্সি নামের এক মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে। সে বলেছে 10:30টার সময় গেটে থাকতে, তার জন্য অপেক্ষা করছে তে। এমন সময় 3জন ছেলে এসে তার সামনে দাঁড়ালো। প্রথম বর্ষ? জি। আমরা সেকেন্ড ইয়ার, তোমার সিনিয়র। তে থতমত খেয়ে গেল। বুক ধুকপুক করে উঠলো তার। ঢোক গিলে মৃদু হাসার চেষ্টা করলো সে, কিন্তু বড় ভাইদের কথা শুনে ধুকপুকানি বেডে বুক শুকিয়ে মরুভূমিতে রূপান্তরিত হলো। আমরা আজ জুনিয়রদের রেক দিচ্ছি, তোমাকেও দিব, সিনিয়ররা বলল। সে মুহূর্তে উপস্থিত হলো ইউনো। ভয় নেই, বিষয়টা আজ সবার মতো ইজিলি নাও, আর সম্মানের সাথে বড় ভাইদের কথা মতো কাজ করো। ইউনোকে দেখে কিঞ্চিত স্বস্তি পেল তে, কারণ ইউনো তার চেনা। সুগা ভাই, আয়ু আপুর সঙ্গে ইউনো সেদিন তাদের বাড়িতে গিয়েছিল। হাত ছেড়ে বাঁচলো সে। এদিকে সবাই বলল, আমাদের কলেজের মোস্ট হ্যান্ডসাম একজন ছেলেকে তোমাকে প্রপোজ করতে হবে। তাদের ব্যাচের মোস্ট হ্যান্ডসাম ছেলে বলতে সুগার নামটাই আগে আসে। যেহেতু সুগা ক্যাম্পাসে উপস্থিত নেই, সেহেতু সবার মাথায় এখন জাঙ্কুকের নাম এলো। ইউনতি যোগ হাসলো। বুদ্ধিটা আসলে তারই, কারণ সে বন্ধু জাঙ্কুকের একনিষ্ঠ ভক্ত। জাঙ্কুকের সম্পর্ক এখন ঠিক সাপে নেউলের মতো, জানে সে। তাই একটি থ্রিল দৃশ্য তৈরি করার পরিকল্পনা মাত্র এটি। তে প্রথমে এটাকে সাধারণ রেগ হিসেবে নিয়েছিল, কিন্তু যখন দেখলো জাঙ্কুককে প্রপোজ করতে হবে, তখন রাগে মাথা ধপধপিয়ে উঠলো। বুঝে ফেললো তাকে হেনস্থা করার জন্য এটা জাঙ্কুকের প্ল্যান। যেখানে জাঙ্কুককে এখন সে সহ্যই করতে পারে না, সেখানে কিনা প্রপোজ করতে হবে। জিন্স প্যান্টের সাথে কালো কামিজ পরনেতে, তার উপরে সাদা এফরন, মাথার চুলগুলো পেছনে বেশ উঁচুতে জুটি করে রাখা, কপাল ছেয়ে আছে ছোট ছোট চুল ধারা, চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, কাঁধে মাঝারি আকৃতির কালো ব্যাগ আর হাতে সাদা রঙের আইফোন। শ্যামলাটে মুখটায় বিরক্তি ফুটিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে, যা তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখতে থাকলো জাঙ্কুক। সে একটু দূরেই দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে শটান হয়ে। তে এসে তার সামনে দাঁড়াতে দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে তাকালো সে। অন্য সময় হলে তার দাম্ভিকতায় বুড়ো আঙুল দেখাতো তে, কিন্তু এই মুহূর্তে তা সম্ভব হলো না। ওদিকে বড় ভাইরা চেঁচাচ্ছে। উপায় না পেতে হাঁটু কেড়ে বসলো। ইউনোর দেয়া কলমটা এগিয়ে ধরলো জাঙ্কুকের দিকে। এরপর চোখ মুখ খিচে বলে দিল, মিস্টার জিয়ান জাঙ্কুক, আই লাভ ইউ। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো জাঙ্কুক। দাপটের সঙ্গে পরিহিত কালো শার্টের বোতামগুলো খুলতে লাগলো। একে একে সবকটা বোতাম খোলার পর ভেতরে সাদা টি শার্টটি বেরিয়ে এলো। শার্টের দুদিকে ধরে দুহাতে টান দিল জাঙ্কুক। টি শার্টের ঢাকা লম্বা দেহের বুকের ফাটা দৃশ্যমান করে মাথা নিচু করলো। তে
তাদের মুখোমুখি হয়ে দৃষ্টি জোড়া কঠিন করে আচমকা তীব্র চিৎকার করলো সে। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ কিম তেয়ং। তীব্র ক্ষোভ মিশ্রিত সে চিৎকারে জাংকুকের বন্ধুরা স্তব্ধ হয়ে গেল আশেপাশে থাকা জুনিয়র এবং সিনিয়র ভাই বোনেরাও।